প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, ত্বকের অসংখ্য সমস্যার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য সমস্যা হলো ব্রণ। এই ব্রণ নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান 1965 সালের 5 জানুয়ারি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একনি বা ব্রণ। স্যার, আমি শুরুতেই জানতে চাইবো যে একনি বা ব্রণ আমরা কাকে বলি? অ্যাকচুয়ালি ব্রণটা আসলে এত কমন, যখন পিউবার্টিতে যায় ছেলে বা একটা মেয়ে, একটা বয়সের সন্ধিক্ষণে 12 থেকে 13, 14 এই সময়টা শুরু হয়। তাদের শরীরের মধ্যে কিছু হরমোনাল চেঞ্জেস হয়। একটা ছেলে থেকে ইজ টার্নিং ইন্টু এ ম্যান, একটা মেয়ে থেকে ইজ টার্নিং ইন্টু ওমেন। এই জিনিসের সময় এই হরমোনাল চেঞ্জেসটা হয়, তখনই ব্রণটা হয়। কি হয়, একটা হরমোন আছে উই কল ইট টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের প্রভাবে আমাদের মুখে যে ওয়াল গ্ল্যান্ডস বা সিবিসিয়াস গ্ল্যান্ড আছে, ওগুলো বেশি বেশি করে তেল তৈরি করা শুরু করে। এবং তেলটা যখন বেরোতে যায়, তখন যেটা ডাকটা আছে যেখান থেকে বেরোয় আসে, দেখা যায় ওদের জন্য একটা সমস্যা থাকে যে ডাকটার মধ্যে ওই একটু স্টিকি ব্লক থাকে, ওর ঠিক মতো বেরোতে পারে না। তখনই সেটা ফুলে ওঠে, পেকে যায়, পেকে যেয়ে দেখা যায় আলটিমেটলি অনেকগুলো কমপ্লিকেশন তৈরি করে। আলটিমেটলি গর্ত হয়ে যায়, দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, অনেক সমস্যা করে। আচ্ছা আচ্ছা স্যার, আমরা যদি জানতে চাই যে এটা তো আমরা ব্রণের পিছনের গল্পটা জানলাম, এখন যদি আমি জানতে চাই যে ব্রণ আসলে কেন হয়? হ্যাঁ, যেটা বলছিলাম কয়েকটা কারণ। একটা হচ্ছে হরমোনের প্রভাব, একটা হচ্ছে ওই ডাক্টের মধ্যে যেটা স্টিকি থাকে, যেটা ওপেন না, আর একটা ব্যাকটেরিয়া আছে, আমরা বলি প্রোপেনে ব্যাকটেরিয়াম একনিস। এই তিনটা জিনিস মিলে অ্যাকচুয়ালি ব্রণটা তৈরি হয়। এই বেশি অয়েল তৈরি হচ্ছে, আর যে ব্যাকটেরিয়াগুলো ওই তেলগুলো ভেঙে দিয়ে একটা জিনিস তৈরি করে ফ্যাটি অ্যাসিড। ওটা যখন ওই আমরা যখন চাপাচাপি বা কেউ যখন চাপাচাপি করে ফেটে টেটে যায়, তখন সেটা ওই আশেপাশে টিস্যু থেকে একটা ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি করে, এবং আলটিমেটলি এই ফুলে ফুলে এই ব্রণের যত রকমের সমস্যাগুলো তৈরি হয়। এই হচ্ছে মোটামুটি ব্রণ তৈরি হওয়ার কারণ। স্যার, আমি যদি জিজ্ঞেস করি যে ব্রণ আসলে কাদের হচ্ছে, সেই ক্ষেত্রে কি শুধুমাত্র আপনি বয়ঃসন্ধি কালের ব্যাপারটাই বলবেন, ওই এজ গ্রুপটাকে বলবেন? অ্যাকচুয়ালি হরমোনাল এই চেঞ্জেসটার সময় শুরু হয়, তবে অনেক বয়সকালও হতে পারে, 20 বছর, 25 বছর, 30, 40 বছর কারো কারো ব্রণ দেখা যায়। তবে আমরা যেটা মনে করতে পারি, ব্রণ এটা হচ্ছে একটা কারণ, যেটা হচ্ছে ন্যাচারাল হরমোনের প্রভাবে। আরও কিছু কিছু কারণে ব্রণ হয়, যেমন যারা বেশি কসমেটিক ব্যবহার করে, যারা খুব বেশি 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 সাবান ব্যবহার করে, তাদের কিন্তু ব্রণ মানে একনিফর্ম লিশনস বলি আমরা, ওটা ব্রণের মধ্যে দেখতে লিশন হয়। যারা মুখের মধ্যে অনেক সময় দেখা যায় স্টেরয়েড অয়েন্টমেন্টস ফর্সা হওয়ার জন্য আজকাল অনেক ইউজ করে, ফার্মেসি থেকে কিনে স্টেরয়েড অয়েন্টমেন্টস ইউজ করে যায়, এটাতে আমরা স্টেরয়েডাল একনি বলি। এটা ঠিক ব্রণ না, বাট ডিফারেন্ট, একটা ব্রণের মতো দেখতে। এসব অনেক কারণে কিন্তু ব্রণ হতে পারে। আচ্ছা স্যার, আমরা একটা কথা হামেশাই শুনে থাকি যে খাওয়া দাওয়া, ভাজা পোড়া খাওয়া, চকলেটস, কফি, এই ব্যাপারগুলো কি ব্রণে প্রভাব ফেলে? অ্যাকচুয়ালি বই পুস্তকে এরকম তেমন কোনো কথা নাই, তবে আমরা যেটা বলি যে সবজি বেশি খাওয়া ভালো, ভাজা পোড়া কম খাওয়া ভালো। এটা কেন বলি আমরা? বলি কারণ অ্যাকচুয়ালি এটার ব্যাপারে খুব মানে ডিটেল স্টাডি নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরাও দেখি যেটা যারা ভাজা পোড়া বেশি খায় তাদের এই সমস্যাগুলো বেশি হয়। সবজি যারা ভালো খায়, ভাজা পোড়া কম খায়, তাদের এই সমস্যাগুলো কম হয়। এই জন্য আমরা ব্যাপারটা এভাবেই অ্যাডভাইস করি। আচ্ছা আচ্ছা স্যার, আমরা যদি একটু এবার অন্যভাবে জানতে চাই যে চিকিৎসার ব্যাপারে, যে ব্রণ হয়েছে, ব্রণ তো একটা খুবই বিড়ম্বনার সৃষ্টি করে, তো সেক্ষেত্রে চিকিৎসার কি কি সুযোগ আছে? আচ্ছা, এখন তো মানে মডার্ন ট্রিটমেন্টস কিন্তু অনেক রকমের আছে। আমরা একবার ব্রণ থেকে শুরু করে, ব্রণটা কমানো থেকে শুরু করে, ব্রণের যে দাগ পড়ে যায়, খানাখন্দ, ক্রেটার পক্ট হয়ে যায় একটা মানুষের মুখ, ওই জিনিসগুলো কিন্তু আমরা এখন ট্রিট করতে পারি। প্রথমত আমরা যেটা বলি, এদের মুখটা খুব ওয়াইলি থাকে, এদের জন্য একটা স্পেসিফিক সাবান আছে, সব সাবান দিলে হবে না। আবার বারবার বেশি বেশি সাবান দিয়ে মুখ ধুলেও কিন্তু ব্রণ বেড়ে যাবে, এটাও ঠিক না। ওই স্পেসিফিক সাবান দিয়েও যদি সে বারবার মুখ ধোয়, না, সেটাও হবে না। দিনে 1 থেকে 2 বার সে সাবান দিয়ে মুখ ধুবে, বাকি সময় ধুতে চাইলে পানি দিয়ে মুখ ধুবে। আচ্ছা, ঠিক আছে, এটা ওয়েলনেস কমার জন্য। এছাড়া আমরা বিভিন্ন রকম যদি পেকে যায়, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক্স লাগবে। তারপরে টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স আছে, ভিটামিন এ জাতীয় কিছু ওষুধ আছে, বেঞ্জালপার্স, অনেক রকম ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা ব্রণটাকে কমিয়ে ফেলতে পারি। তারপর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যাদের কিছু হরমোনাল সমস্যা থাকে, হ্যাঁ, তাদের ওভারি থেকে আমরা বলি পলিসিস্টিক ওভারি, পিসিও, তাদের দেখা যাবে যে ব্রণও আছে, আবার মুখের লোমও বড় হয়ে যাচ্ছে, এদের খুব স্পেসিফিক সমস্যা থাকে। এইসব ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টি হরমোন ওষুধ দিতে হয়, এটা দিতে পারি আমরা। এছাড়া আরেকটা ওষুধ আছে আমরা বলি, যেটা হচ্ছে ভিটামিন এ জাতীয় খাওয়ার ওষুধ, আইসোটেটিনয়েড। এটা খুব ভালো ওষুধ, তবে একটা সমস্যা হচ্ছে এটা খাওয়া অবস্থায় বা খাওয়ার কিছুদিন পর পর্যন্ত
প্রেগনেন্ট হওয়া যাবে না। বিকলাঙ্গতার একটা হ্যাঁ, সেটা আশঙ্কা সেটা থাকে। থাকে। এই জন্য আমরা খুব সাবধানে বয়স হিসাব করে অথবা পেশেন্টকে অ্যাডভাইস দিয়ে যে এই সময়টা আপনি প্রিকশন নেবেন এগুলো বলে, এগুলো খুব ভালো ওষুধ আমরা ব্রনকে অলমোস্ট পার্মানেন্টলি আমরা এই ওষুধগুলিতে নাই করে দিতে পারি। আচ্ছা স্যার, এই যে বললেন যে বিকলাঙ্গতার একটা সম্ভাবনা থেকে যায়, এই আইসোটিটিনয়েন জাতীয় ওষুধ খাওয়ার পরে ঠিক কতদিন পর্যন্ত এই ভয়টা থাকে? আগে অনেকদিন বলতো, এখন 6 মাস, এখন বলে যে একটা সাইকেল আচ্ছা পর্যন্ত একবারে 2-3 মাসের মধ্যেই সে এটা পারবে। এখন অনেক সেফটি চলে আসছে। আগে আমাদের এটা নিয়ে অনেক আমরা সাবধানতা অবলম্বন করতাম, এখন এটা অনেক সেফ একটা ওষুধ, এটা খাওয়া যেতেই পারে। আচ্ছা স্যার, মানে বাংলাদেশে এখন তাহলে এই ওষুধ বা এই ধরনের চিকিৎসা আমাদের অ্যাভেলেবল? এগুলো সবই আছে। আচ্ছা। এবং নতুন যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউরস কিছু। আচ্ছা, সার্জিক্যাল প্রসিডিউরস সেটা ব্রণের ক্ষেত্রে কিভাবে কাজ হ্যাঁ, করছে? আমরা যেটা হয় যেমন ধরেন আমরা বলি যে একটা ব্রণ দাগ ফেলে দিল, একটা গর্ত হয়ে গেল, অনেক খানাখন্দ হয়ে গেল, হ্যাঁ, তখন কি করব? এটা কিন্তু অনেকেরই একটা বিশাল মনোকষ্টের একটা কারণ। জি স্যার। কিন্তু এখন আমরা কিন্তু এটার ব্যাপারে অনেক কিছু করতে পারছি। যেমন একটা যদি একটা ঢেউয়ের মতো যদি সাপোজ একটা নিচু হয়ে গেছে, এটাকে আমরা বলি সাবসিশন। ওই নিচে ওই ফাইবারগুলো টেনে ধরে রাখে তো, আচ্ছা। এক নিচে নেমে গেছে, তখন আমরা একটা নিডল ঢুকিয়ে ওই ফাইবারগুলো কেটে দিই, তাহলে এটা এলিভেট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা দিস ওয়ান প্রসিডিওর। তারপর আরো করতে পারি, একটা অনেক বেশি গর্ত হয়ে গেছে, ওটাকে আমরা বলি একটা পাঞ্চ নিডল আছে, নিডল দিয়ে পুরো গর্তটাকে মধ্যে ঢুকিয়ে ওটা উঠিয়ে ফেলি, ওটা আমরা ফেলে দিয়ে সিম্পল যদি কসমেটিক স্টিচ দেই, দুইটা নর্মাল সাইডকে আমরা এক করে দিলাম। আচ্ছা আর এটা হচ্ছে পাঞ্চ কার এলিভেশন, আমরা স্কার্টটাকে উঠিয়ে আবার এটাকে কেটে আবার বসিয়ে দিলাম। আচ্ছা এই জন্য দেখা যায় যে সেখান থেকে একটা এলিভেশন হয়ে গেল, স্কারগুলো চলে গেল। এগুলো সব প্রসিডিওর। তারপর ফাইনাল প্রসিডিওর আমরা আরো করে থাকি, আমরা যেমন বলি একটা ডার্মাব্রেশন। আচ্ছা এটা যদি খুব রাফলি বলি তাহলে একটা কাঠকে রান্দা করে সমান করে দেওয়া যায় না, দেওয়া যায় তো, এটা আমরা যেটা দেখি আর কি, এটা স্কিনেই একটা রান্দা করার মতো কিছু একটা, বাট দিস ডায়মন্ডের মেশিন, ইজ আ সফিস্টিকেটেড মেশিন। এটা দিয়ে আমরা ওই ছোট ছোট স্কার বা ওই এই আগে যে সার্জারিগুলো করার পর দেখা যায় কিছুটা আফটার ইফেক্ট থেকে যায়, একটু উঁচু উঁচু থেকে যায়, এটাকে আরো সমান করার জন্য এটা আমরা মেশিন আমরা ঘষে ঘষে আমরা স্কিনটাকে সুন্দর করে সমান করে দিতে পারি। আচ্ছা। এটা ওয়ান অফ দ্য লেটেস্ট ট্রিটমেন্ট। আচ্ছা স্যার, এবার আমি একটু জানতে চাইবো যে চর্মরোগের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু বলা হয় যে এটা একটু ব্যয়বহুল। তো স্যার, ব্রণের চিকিৎসার ক্ষেত্রে আপনি যে পদ্ধতিগুলো বললেন, এই ক্ষেত্রে আমাদের ব্যয়টা কিরকম হবে? অ্যাকচুয়ালি খুব ব্যয়বহুল না আসলে, হ্যাঁ, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আসলে, কে কিভাবে এটাকে নিবে। বিদেশে অ্যাকচুয়ালি এগুলো একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্টই, আমরা বাংলাদেশে আমাদের মানে ডক্টর ভ্যারি করে কে কিভাবে প্রাইসটা নিবে। এটা যে কোনো অন্যান্য সার্জারির মতে কতক্ষণ সময় লাগবে এর উপর বেস করে একটা প্রাইস ঠিক করা যেতে পারে আর কি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা দর্শকদের এটা জানাতে পারি যে এটা মোটামুটি সাধ্যের মধ্যে। হ্যাঁ, সাধ্যের মধ্যে ডেফিনেটলি আমি মনে আচ্ছা করি। স্যার, এবার যদি একটু জানতে চাই যে ব্রণকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেই আচ্ছা, সম্পর্কে যদি একটু বলতেন। প্রতিরোধের তেমন অ্যাকচুয়ালি উপায় নাই, কিছু কিছু নিয়ম মেনে আমরা চলতে পারি। যেমন আমরা যেটা বলেছি যে যাদের ব্রণ হচ্ছে তারা একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবে সবসময়। এই ব্রণগুলো কোনোভাবেই চাপাচাপি করা যাবে না, খোটাখুটি করা যাবে না। ওই চাপাচাপি করে যদি বের করতে যায়, নিজের বের করতে গেলে দেখা যাচ্ছে চামড়ার ভিতরি ব্রণটা ফেটে যায়। ফেটে গেলে ওই যে বললাম যে ফ্যাটি অ্যাসিডটা তৈরি হয়, ওটাই প্রদাহটা আরও বেশি করে তৈরি করতে পারে, তখন ওই স্কারগুলো হওয়ার সম্ভাবনা আরও অনেকভাবে বেড়ে যায়। এই জন্য চাপাচিপি, মন খারাপ করে গালে হাত দিয়ে বসে থাকা, মানে ওই চাপ খাওয়া, ওই ব্রণগুলো ফেটে যাওয়া, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, অনেকে বারবার বেশি সাবান দিয়ে মুখ ধোয়, আমরা বলি একনি ডিটারজেন্টস, আচ্ছা, মানে ডিটারজেন্ট থেকে একনি হচ্ছে। ইট ক্যান হ্যাপেন। মানে সুতরাং বারবার সাবান দিয়ে মুখ দিলে মনে হয় বেশি ভালো হচ্ছে, আসলে ভালো তো হচ্ছে না, উল্টা খারাপ হচ্ছে। আপাত দৃষ্টিতে আমরা মনে করি যে আমাদের তেলটা বোধহয় চলে যাচ্ছে মুখ হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তা হয় না। হ্যাঁ, তারপরে টু মাচ অফ কসমেটিক্স, যেগুলো যারা বেশি ব্যবহার করে, এই পোরগুলো সব বন্ধ হয়ে যায় তাদের। আচ্ছা মেকআপ যত থাকবে সেই পোরগুলোকে আমরা চেষ্টা করছি খোলার জন্য, ওষুধ দিয়ে আমরা ও চেষ্টাটাই যে পোরগুলো ইজি করে দেবো, ওয়েলটা ঠিক মতো বের হয়ে আসবে, তাহলেই ব্রণের সমস্যাটা থেকে মুক্ত পাওয়া যাবে। কিন্তু এই বারবার মেকআপ দেওয়ার ফলে দেখা যায় পোরগুলো সব ব্লকড হয়ে যায়, ক্লকড হয়ে যাচ্ছে, তখন কিন্তু ব্রণের মাত্রাটা কিন্তু সিভিয়ারিটি কিন্তু আরও অনেক বেড়ে যায়, আচ্ছা আচ্ছা সেরকম হয়। স্যার, একটা কথা প্রচলিত যে আমাদের যে পোর্স, আপনি যে বললেন পোর্স ব্লক হয়ে যাচ্ছে, এটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে ফেসিয়াল বা এই ধরনের বিউটি ট্রিটমেন্টগুলো নিলে এই ব্যাপারটা থেকে মুক্তি পাওয়া যায়। স্যার, এটাকে আপনি কিভাবে বলবেন? অ্যাকচুয়ালি ফেসিয়ালের মধ্যে যে আমি বলি যে মুখে কোনো রকম ম্যাসেজ করা যাবে না। আচ্ছা মেসেজ করলে ওগুলি ফেটে যাওয়ার চান্স বেড়ে যায়। এর জন্য খুব স্পেসিফিক একটা ট্রিটমেন্ট আছে, এটাকে আমরা বলি মাইক্রোডার্মাব্রেশন। এটা সার্জারি না, এটা নন ইনভেসিভ, এটা অনেকগুলো কাজ করে। এটা দিয়ে একটা মেশিন দিয়ে একটা সাকশন থাকে, একটা এখানে আমরা একটা অ্যালুমিনিয়াম অ্যাসিড ক্রিস্টাল দিই, ক্রিস্টাল দিয়ে আমরা মাইক্রোফোনটা করি। এই ক্রিস্টালগুলোর কাজ হচ্ছে একটা ফাইন নাইফের মতো কাজ করা। সে ফাইনলি চামড়াটাকে উপরের একটা ফাইন লেয়ারকে সে পিল অফ করে, পিল অফ করে যেই পোরগুলোর মুখ বন্ধ আছে ওই মুখগুলো খুলে দেয়, ওই সাকশন দিয়ে আমরা বের করে নিই ওটাকে। আচ্ছা হ্যাঁ, মলাগুলো সব সময় ধুলা বালি মেকআপ, যে ওয়েল গ্ল্যান্ডসগুলোর মুখ বন্ধ হয়ে আছে ওই ওয়েলগুলো মাইক্রোফোন বের করে নিয়ে, আর ফাইনালি পিল অফ করা মানে যেটা উঁচু নিচু যে ছোটো ছোটো দাগগুলো আছে ওই দাগগুলো কমে যায়। আর এই জিনিসটা আরেকটা করে, আমাদের
ত্বকের ভিতরে একটা রিজেনারেটিভ প্রসেসে স্টিমুলেট করে দেয়। আচ্ছা হ্যাঁ, এতে যাতে দেখা যায় যে যে স্কারগুলো ছিল ওগুলি কমে যাচ্ছে, স্কিনটা স্মুদার হচ্ছে, স্কিনের বয়সও কিছু কমে যায় আচ্ছা। রিজেনারেটিভ প্রসেসের জন্য। এটা একটা মাইক্রোনেশনটা নন ইনভেসিভ, ভেরি পপুলার একটা ট্রিটমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। স্যার এটা কি ডার্মাটোলজিস্টরাই প্রোভাইড করে হ্যাঁ, থাকেন? এটা ডার্মাটোলজিস্টরাই দিবে এবং এটি অ্যাক্টিভেশন দিস ইজ দ্য বেস্ট প্রসিজিওর। ওই আচ্ছা। ফেশিয়াল আমার কাছে মনে হয় না খুব লজিক্যালি ওরা কি ব্যাপারটাকে বোঝে কিনা যে এটা সাকশন দিয়ে মলটা বের করতে হবে, কোনো মেসেজ করলে ভিতরে ফেটে যেতে পারে, আচ্ছা। এটা আমি জানি না ঠিক ওদের এই আইডিয়া আছে কিনা। যদি সেরকম আইডিয়া থাকে দ্যাটস ডিফারেন্ট, বাট আদারওয়াইজ এগুলো ডার্মাটোলজিস্টরা করাটাই বেটার। স্যার মানে বহুল প্রচলিত কিন্তু ওই কথাটা যে ফেসিয়াল করলেই ব্রণ দূর হয়ে যাবে। স্যার সেজন্য সেখান থেকে আমার এই প্রশ্ন। স্যার এখন আমি একটু জানতে চাইবো যে ব্রণের যে আপনি যে স্যার এখন যদি আমি একটু জানতে চাই যে ব্রণকে আমরা দূরে থাকতে চাই সেই ক্ষেত্রে সচেতনতা আমাদের কতটুকু ভূমিকা রাখতে পারে? সচেতনতা কি অ্যাকচুয়ালি এটা বয়সন্ধিকালে হরমোনের প্রভাব এটা হতেই পারে। ইটস সো কমন। আমরা মাঝে মাঝে বলি এটা কি আসলে কি কোনো রোগ না, এটা কি নর্মালি হয়। আচ্ছা। সবারই দেখা জীবনে একটা দুটো করে ব্রণ হচ্ছে, হচ্ছে। ঠিক আছে। তো যেটা হচ্ছে আমরা যদি অ্যাডভাইসগুলো মেনে চলি, যে চাপাচাপি করলাম না, প্রয়োজনে পেকে যাচ্ছে, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শরণাপন্ন হলাম, একটা ট্রিটমেন্ট নিলে যে আফটার যে ইফেক্টগুলা, যে খানাখন্দ হয়ে যায়, যে দাগ পড়ে যায়, স্কার হয়ে যাওয়া, এগুলো থেকে কিন্তু আমরা প্রিভেন্টেড হতে পারি। আর খুব সহজেই আমরা যদি সিম্পল একটা অ্যান্টিবায়োটিক লোশন বা একটা রেটিনয়েড ওয়াইনমেন্টস যদি লাগাই, তার খুব সহজে একটা ব্রণকে কন্ট্রোল করা যায়। বেশি সিভিয়ার হলে আমরা শক্তিশালী ট্রিটমেন্ট আছে, নাহলে আমরা অল্প ট্রিটমেন্ট দিয়ে, মাঝারি স্ট্রেংথের একটা ট্রিটমেন্ট দিয়ে আমরা একটা ব্রণের পেশেন্টকে ম্যানেজ করার চেষ্টা করি। আর প্রয়োজন হলে আমাদের কাছে কামানো আছে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম ব্রণ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে থেকে আমরা হাতের একটা করাবো, মুভমেন্ট করবো। সেই মুভমেন্টটা আসলে করতে আমরা তিনটা দেখাবো, সিকোয়েন্স দেখাবো। তো আজকে দেখাবো হচ্ছে ফার্স্ট সিকোয়েন্স। এই প্রত্যেকটা সিকোয়েন্সে আপনার সুপার সেটের মাধ্যমে হাতের এটা করতে হবে, মুভমেন্টগুলো করতে হবে। এই সিকোয়েন্সটা খেয়াল রাখবেন যে যারা অনেক দিন ধরে ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ আছেন, বিভিন্ন হাতে বিভিন্ন রকম আপনারা মুভমেন্ট করেছেন, করার পরেও একটা সময় গিয়ে আর ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তারাই এই ইস্যুটা করবেন। যে একদম ইনিশিয়ালি যদি এটা করতে চান তাহলে খুব একটা আপনাদের ইমপ্রুভমেন্ট হবে না, বরং দেখা যাবে জয়েন্টসে গিয়ে পেইন হবে এবং মাসেলটা বাড়ার চেয়ে আরও দেখা যাবে যে কমে যাবে। যারা দেখা যায় যে হাতের ইমপ্রুভমেন্ট হওয়ার পরও একটা জায়গায় স্ট্যাগনেট হয়ে গেছে, আর বাড়ছে না, অথবা নর্মাল যে প্রোগ্রামগুলোতে আছে সেই প্রোগ্রামে খুব একটা রেসপন্স করছে না, তারা যদি এই সুপার সেট 3টা যদি অ্যাডাপ্ট করেন আপনাদের প্রোগ্রামে, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট উইদিন 30 ডেজে আপনার হাতের অন্যরকম একটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটা রিজন হচ্ছে যাদের অনেকে দেখা যায় হাতে ম্যাসিভনেস আছে কিন্তু ওই পরিমাণ কাটস নেই অথবা ওই পরিমাণ ভাস্কুলারিটি নেই, তারা যদি এইটা প্রোগ্রামটা ইনভলভ করেন তাহলে দেখবেন যে কাটস এবং ভাস্কুলারিটি খুব তাড়াতাড়ি করে হয়ে আসবে, চলে আসবে। এখন দেখুন যে ফার্স্ট সুপার সেটটা আমরা কীভাবে মারব। ওকে, প্রথমে আমরা চলে যাব কেবলসের কাছে, কেবলসের নিব, হেল্প নেব। কারণ যেহেতু আমরা বলেছিলাম এটা শুধু কাটস এবং ভাস্কুলারিটির জন্য, এই জন্য কেবলসের হেল্প প্রথমে আমরা নেব। এই জন্য প্রথমে আমরা মারবো বাইসেপ কার্ল। ওকে, গো। ইয়েস, এর আগেও আমরা এটা করেছিলাম, দেখিয়েছিলাম যে কেবল কার্ল। তবে এখানে একটা পার্থক্য যে জিনিসটা হবে, এটাতে যেহেতু আমরা সুপার সেট মাধ্যমে মারবো, ওয়েটটা একটু কম নেবেন, এমনভাবে কম নেবেন যাতে আপনি 25টা মারতে পারেন, 25 বলছি এই কারণ আপনি কিন্তু অলরেডি ইয়েতে আছেন, প্রোগ্রামে আছেন, আপনি আগে মাসলটা করেছেন, বিল করেছেন। এখন শুধুমাত্র এক্সট্রা কিছুই দিব, প্রেশার দিব, যে কারণে আপনার ভিজিবিলিটিটা চেঞ্জ হবে। ওকে, যখন এক্সারসাইজটা শেষ হয়ে যাবে, 25টা যখন হয়ে যাবে, ওকে, দেন উই গো ফর দ্য ট্রাইসেপ। এই কেবলসটাকে আপনি আস্তে করে উপর দিকে করে ফেলবেন, তুলে ফেলবেন। ইয়েস, এখন ট্রাইসেপের জন্য আমরা যেটা বলেছিলাম কেবল প্রেস ডাউন, এই মুভমেন্টটা আমরা করবো। ইয়েস, সেম মুভমেন্ট, যখন বলে ওয়েটটা আপনি কমিয়ে নেবেন যাতে আপনি 25 বার মারতে পারেন। তো এইভাবে নিচে 25 বাইসেপের জন্য এবং উপর থেকে কেবলসটা লাগিয়ে যখন আপনি ট্রাইসেপে 25টা মারবেন, এটা হচ্ছে 1 সেট। এইভাবে 5 সেট মারবেন। এই 5 সেট যদি মারেন তখনই আপনার সুপার সেট নাম্বার 1-এর একটা এইটা আপনার হলো শেষ হবে। এক্সারসাইজটা ম্যাক্সিমাম যেটা হবে আপনার শেপিং এবং ভাস্কুলারিটি বাড়বে, এবং যেহেতু আপনি সুপার সেটের মাধ্যমে করছেন, আপনার কোনো মাসেলই কিন্তু কমপ্লিটলি রেস্টটা পাবে না, সুতরাং রিকভার করার আগেই আপনি হিট করছেন, যে কারণে আপনার পাম্পিংটা বেশি হবে। এবং নেক্সট দিন আমরা করবো, দেখাবো কীভাবে আরেকটা প্রোগ্রাম এর সাথে আমরা অ্যাডাপ্ট করব। প্রিয় দর্শক, একজন কিডনি রোগীর খাদ্য তালিকা কেমন হওয়া উচিত, চলুন সে বিষয়ে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে।
তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। প্রিয় দর্শক, এবার থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। সকালের চেয়ে বিকালে ব্যায়াম ভালো, তবে সকালে ব্যায়াম করার পূর্বে অবশ্যই ওয়ার্ম আপ করে নিতে হবে। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে যা থাকছে, হোলিস্টিক মিনস হলো হোল বডি। আমরা বা আমাদের শরীরের 3টা অংশ, সোল, মাইন্ড অ্যান্ড বডি। বাইরে থেকে শুধু বডিকে দেখি এবং বডির আমরা চিকিৎসা করে থাকি। ওষুধ দিয়ে শুধু আমরা ফিজিক্যাল যে ইমপ্রুভমেন্টটা করতে পারি, কিন্তু আমরা সোল অ্যান্ড মাইন্ডকে কোনো ইমপ্রুভমেন্ট করতে পারি না। যার ফলে আপনি দেখেন এই অসংক্রামক রোগ দিন দিন কিন্তু বেড়েই চলছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।